আমরা কি ওয়েট করবো না শুরু করে দেবো বলেন তো? আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্ট সেটা নিয়ে প্র্যাকটিস করবো আর কি। শুরু করে দিব না ওয়েট করবো বলেন? এ কই সঞ্জয় কই আসবেন আজকে? এই জিনিসটা সবাই থাকলে আলোচনা 10 মিনিট আর পর আলোচনা শুরু করি, কারণ এর মধ্যে কোনটা করেন করেন মাথার বুদ্ধি ঘাটায় কাজ করেন না। ওই যে মুক্তি রানী আছে, পাসওয়ার্ড জেনারেট করলাম না, আমরা লেন্থ দিয়ে দিচ্ছি, ও কত লেন্থে একটা পাসওয়ার্ড জেনারেট করতেছে। সো লেন্থটা ডে 27 এখানে আমরা কাজগুলো করব আর কি। সো আজকে যে বিষয়টা নিয়ে আমরা পুরো ক্লাসে প্র্যাকটিস করব অত্যন্ত ইম্পর্টেন্ট আর কি। অনেকেই আসে নাই, সো বিষয়টা কিভাবে যে হবে আমি এটা বুঝতেছি না। সো অবজেক্ট ওরিয়েন্টেড তাদের কোনো কমপ্লেইন্ট শুনতে না, তারা লেট করে আসছে। সো ওওপি তাই না? ওওপি মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা আসলে কি জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে। অবজেক্ট নিয়ে কাজ করে, প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করে সে প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে অর্গানাইজ করা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলেন প্রোগ্রামিংকে মানে একটা প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করে প্রত্যেকটা সমাধান বের করা হচ্ছে, যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে মূল। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি আসলে? এটা কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা কি, মানে জিনিসটা কি আসলে? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এক ল্যাঙ্গুয়েজের ফিচার, ল্যাঙ্গুয়েজের ফিচার। তারপরে সাভিয়া না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? এটা কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তা এটা কি জিনিস আর কি? এটা মানে এটা খায় না মাথায় দেয় না, কি বিষয়টা জানা আছে? তো শেয়ার করেন ইনফরমেশন, আপনার কাছে যতটুকু ইনফরমেশন আছে তো শেয়ার করেন সবার সাথে। তারপরে বুয়েট বলেন তো অ্যাপ্রোচ। জিনিসটা কি কোনো মানে তাহলে জিনিসটা একটা অ্যাপ্রোচ, মডেলও বলা যায়। হানিফ সর্দার কিছু বলবেন? এটা একটা প্রোগ্রামের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মডেল বলা হয় ল্যাঙ্গুয়েজে। এটা একটা সোর্স কোড স্ট্রাকচার দিয়ে এটাকে একসাথে করে কাজ করা হয়। আর কেউ কিছু বলবেন? আমি আসলে গত ক্লাসে বলছিলাম না এদিকের অবস্থা খুব খারাপ, ওই দিকটা তার একটু আছে, একটু দেখেন। আপনারা মাত্র 2 জন আসছেন, আর কেউ নাই। আর্জেন্টিনার খেলার কারণে না না, আর্জেন্টিনা খেলার কারণে অনেকে হয়তো আর্জেন্টিনা খেলার ক্লাসে বসে দেখবে, সমস্যা কি? আমরা দেখলাম না। সো যাই হোক, বলেন তো আপনারা দুজন বলেন তো অবজেক্ট ওরিয়েন্টেড ওপি জিনিসটা আসলে কি? ডাবল ওপি ডাবল ওপি তাই না? ওপি বলা যাবে কিছু? বলেন, যা মনে বলেন। অবজেক্ট ওরিয়েন্টেড মানে ডাবল ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে মানে বলতে পারেন এভাবে যে এটা প্রোগ্রামিং এর একটা সংবিধান, ইনস্টিটিউশন। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা ইনস্টিটিউশন, একটা সংবিধান, যেখানে রুলসগুলো ক্রিয়েট করা হয়।
যেমন ধরেন আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে না, সংবিধানের কাজ কি? সংবিধান যদি না থাকতো তাহলে কি হইতো? কোনো আইন প্রণয়ন হইতো, মানুষ যা মন চায় তাই করতো। তো একটা সময় কিন্তু সংবিধান ছিল না, সংবিধান তৈরি করা হয়েছে কেন? রাষ্ট্রের যেন সবকিছু সঠিকভাবে সুন্দরভাবে চলে, এই জন্য কিন্তু সংবিধান তৈরি করা হয়েছে। সো যেন আইন কানুন ঠিকঠাক মতো মানুষ মেনে চলে, বা আইন কানুন যেন ঠিকঠাক মতো সবার। সংবিধানে যখন কোনো একটা সংশোধন হয়, এটা কি কেউ একা একা করে? সবাই মিলেমিশে করে না? এটা হচ্ছে বিষয়। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা OOP, এটাকে বলা হচ্ছে এই প্রোগ্রামিং এর একটা ইনস্টিটিউশন, একটা সংবিধান, যেখানে কিছু রুলস ক্রিয়েট করা হয়, সেই রুলসগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মেনে চলে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বিষয়টা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাকে আমরা এভাবে বলতে পারি যেটা প্রোগ্রামিং এর একটা মডেলের নাম। মডেল, আমরা যা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা SDLC পড়ছি না, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো ওখানে কিন্তু আরেকটা বিষয় ছিল যে একটা সফটওয়্যার ডেভেলপ করার অনেকগুলো মডেল কিন্তু থাকে। মনে আছে পড়ছিলেন সেই ছোটবেলা? ইটারেশন মডেল, ওয়াটারফল মডেল, অ্যাজাইল মডেল, এগুলো পড়ছিলাম না আমরা? এগুলো কি? এগুলো হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এক একটা মডেল। সো সফটওয়্যার ডেভেলপমেন্টের এক একটা মডেল, মানে সফটওয়্যার বানানোর যে প্রসিডিউর, ওগুলো এক একটা মডেল। সফটওয়্যার বানাবো কি দিয়ে? ল্যাঙ্গুয়েজ লাগবে। ল্যাঙ্গুয়েজের মডেল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো আপনি যেভাবে আপনি নিজের মধ্যে জিনিসটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে পারেন যে আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং এর একটা কি বলতে পারেন, একটা মডেলের নাম। যে মডেলটা ফলো করে অনেকেই প্রোগ্রামিং করে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ওই মডেলটা ফলো করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে মডেলটা, সেই মডেলটাকে ফলো করে। PHP অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে মডেলটা, সেই মডেলটা PHP কিন্তু ফলো এক সময় করতো না, বা এখনো আমি চাইলে ওইটা ফলো না করেও PHP তে কাজ করতে পারি। আমার কথা কি বোঝা যাচ্ছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মডেল, সো মডেল ডেফিনেটলি কিছু রুলস থাকবে, সেই রুলসগুলো ফলো করে PHP তে আমরা প্রোগ্রামিং কিন্তু করতেও পারি, নাও করতে পারি। ইনফ্যাক্ট আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যে প্র্যাকটিসগুলো করছিলাম, সেখানে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলসগুলো, সেই রুলসগুলো কিন্তু ফলো করিনি। খেয়াল করে দেখেন আজকে আমাদের কত নম্বর ক্লাস? 27 নম্বর ক্লাস। এতগুলো ক্লাস আমরা করলাম, অথচ আমরা কিন্তু আসল জায়গাটায় আসিনি। আজকে থেকে আমরা যে প্র্যাকটিসটা করব, এটা হচ্ছে আপনার জব মার্কেটে কাজে লাগবে। আপনি যদি কোথাও জব পান, সেটা কোনো সফটওয়্যার কোম্পানিতে হোক বা আপওয়ার্কে হোক, অ্যাজ এ ফ্রিল্যান্সার, যেভাবেই হোক, আপনাকে কিন্তু এভাবেই কাজ করতে হবে। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিংটা, এইটা রুলসগুলা, এই রুলসটা ফলো না করেও কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, বাট যদি আমরা সেটা করি তাহলে জিনিসটা হবে কি? এলোমেলো। রুলস রেগুলেশন এর মধ্যে যদি করি, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন এভাবে, যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে যদি আমাদের কারো জব হয়, আমরা কি সারা জীবন সেখানে জব করি? অনেকেই করে, আবার অনেকেই জব চেঞ্জ হয় না। আজকে আমি যে সিটে বসে আছি, কালকে কিন্তু আমি সিটে নাও বসে থাকতে পারি, আমার সিটে আর একজন বসবে। এখন ধরেন আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা ক্যালকুলেটর তৈরি করেন। তো ক্যালকুলেটর আপনি তৈরি, এটা আপনার একটা জব দেওয়া হয়েছে কোম্পানি থেকে, আপনি আপনার মতো করে ক্যালকুলেটর তৈরি করছেন। আপনি আপনার মন যা চায়, আপনি জানেন, সিনট্যাক্স জানেন, লজিক জানেন, আপনি যেভাবে মন চায় করে চলে গেছেন। এরপর 2 দিন পর আপনার জায়গায় একজন আসছে, এখন সে এসে কিন্তু আপনার কোডটা না বোঝার সম্ভাবনাটাই কি বেশি না? কারণ আপনি কিন্তু আপনার মন মতো করছেন, আপনি কিন্তু কোনো রুলস ফলো করেন নাই। কিন্তু যদি একটা নির্দিষ্ট রুলস অনুযায়ী আমরা কাজগুলো করতাম, তাহলে কিন্তু সিট চেঞ্জ হলো, কি হইতো? কাজের কোনো ধারার কোনো চেঞ্জ হইতো? রুলসের মধ্যে থাকতে হবে। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা আমরা যদি আরো ভালোভাবে রিয়ালাইজ করতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে, ধরেন আমরা যারা মেসে থাকি বা হোস্টেলে থাকি, হোস্টেলের লাইফটা কেমন, আর আমরা যারা ফ্যামিলিতে থাকি, ফ্যামিলির লাইফটা কেমন।
হোস্টেলের যারা আমরা বা মেসে যারা থাকি, তো আমাদের কিন্তু কোনো রুলস মানতে হয় না। শফিউল আলম স্যার এভাবে মজা করে বলেন যে আপনি কি করছেন, আপনি আগামীকালকে আপনার একটা ইন্টারভিউ, আপনি খুব সুন্দর করে একটা শার্ট ইস্ত্রি করে নিয়ে আসছেন, নিয়ে এসে রেখে দিয়েছেন, কালকে পরে সেটা যাবেন, যারা ম্যাচে আছে খেয়াল করেন বিষয়টা। এরপর আপনি সকালবেলা ঘুম থেকে দেখতেছেন শার্টটা কই, শার্ট আর নাই, কি হয়েছে কি হয়েছে, কিছুক্ষণ পরে দেখলেন যে ওইটা পুরো একজন চলে গেছে ডেটিং এ। ভেরি সিম্পল। এটা কিন্তু কি হয়, এটা হচ্ছে ম্যাচ লাইফ বা হোস্টেল লাইফ। আর যদি আপনার বাসা হয়তো সেটা কি সম্ভব হইতো? এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে কি রুলস এন্ড রেগুলেশন মেনে করতে হবে। আমার যা মন চাই আমি তাই করতে পারবো না। যখন একটা ছেলে ম্যাচে থাকতেছে তার ম্যাচের লাইফটা কেমন, ওইটা হইতেছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। আমার যা মন চাই আমি তাই করতেছি। আমি রাত 2টার সময় বাইরে বেরোতেছি, 5টার সময় ঢুকতেছি, 7টার সময় বেরোতেছি, আমার যা মন চাই আমি তাই করতেছি। বাট যখন আমি ফ্যামিলিতে থাকবো তখন কিন্তু আমাকে একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে ইয়ে করতে হবে। সো যদি কোনো একটা প্রোগ্রামকে আমি যদি কোনো একটা মানুষের সাথে বা একটা লাইফের সাথে কম্পেয়ার করি, আমি একটা প্রোগ্রামকে আমি একটা লাইফের সাথে কম্পেয়ার করতেছি, তাহলে এই লাইফটা যখন ম্যাচে থাকবে তখন সেটা হবে কি প্রসিডিউরাল। আমার যা মন চাই আমি তাই করতেছি, ঠিক আছে। আমি ফাংশনের নাম আমার এভাবে লিখলাম বা আমি এভাবে ওইটা করলাম, এটা করলাম, আমি আমার মন মতো করে দিলাম, আপনি আপনার মন মতো করে করলেন, আপনি আপনার মন মতো করে করলেন, কোন সমস্যা আছে? কাজ কিন্তু হচ্ছে, কিন্তু কোনো রুলস এন্ড রেগুলেশনের মধ্যে নাই। সো ওই প্রোগ্রামটাকেই আমি আবার যদি যখন কি বলবো, ওই প্রোগ্রামটাকে যখন আমি আবার বলবো যে এটা অবজেক্ট ওরিয়েন্টেড রুলস ফলো করে করতেছে, তখন বলা যায় যে ওইটা কোথায় চলে আসছে, ফ্যামিলিতে চলে আসছে। কারণ ফ্যামিলিতে যখন চলে আসবেন আপনি কিন্তু তখন আর যা মন চায় তাই করতে পারবেন না, আপনাকে একটা রুলসের মধ্যে থাকতে হবে। ফ্যামিলিতে যদি আমরা আসি, আমরা রাত 10টার পরে কিন্তু বাইরে বেরোতে পারি না, আর যদিও বের হই একটা পারমিশন লাগে না, যে আব্বা বা আম্মা আমি বাইরে যাচ্ছি। সো এই জন্য বলা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং, এর মেইন কনসেপ্টটাই হচ্ছে পারমিশন বেসড প্রোগ্রামিং। আমরা যা কিছু করব সব কিছু পারমিশন দিয়ে করব। ধরেন একটা সোফা, সিম্পলি একটা সোফা আপনি কিনে বিডিবিএল ভবনের সামনে রেখে আসছি আমরা, ওইটাই বসতে কারো কোনো পারমিশন লাগবে? লাগবে না। কিন্তু যে কেউ যা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চাইলে এসে বসতে পারে, কোনো পারমিশন লাগবে না। এরপরে যখন আমি সোফাটাকে কি করলাম, বিডিবিএল ভবনের ভিতরে এনে ধরেন এই বিডি জবসের বাইরে রাখলাম, বিডি জবসের গেটের বাইরে রাখলাম। এখন ওই সোফাটা যদি কেউ বসতে চায় তাকে তো অ্যাটলিস্ট বিডিবিএল ভবনের ভিতরে ঢুকতে হবে, ভিতরে না ঢুকলে তো সে বসতে পারবে না। আর বিডিবিএল ভবনে ঢোকার সময় কিন্তু অনেক সিকিউরিটি থাকে। একটা লোক যদি সন্দেহ, যদি কাউকে গার্ড বা দারোয়ান যদি কারো সন্দেহ মনে তাকে ঢুকতে দিবে, তাকে চেকিং করবে, তারপরে কিন্তু ঢুকতে দিবে। কিছুটা কি ওই সোফায় যদি এখন কেউ বসতে চায় তাহলে কি সোফাটা কিছুটা সিকিউর হইলো না? আমার কথা কি বোঝা যাচ্ছে? এরপরে ধরেন সোফাটারে আমরা ওখান থেকে বিডি জবসের ভিতরে এনে এই যে এখানে রেখে দিলাম। এখন যদি কেউ সোফায় বসতে চায় তাহলে তার কি করতে হবে? প্রথমে বিল্ডিং এ ঢুকতে হবে, তারপরে বিডি জবসের ভিতরে ঢুকতে হবে, ঢুকে তারপরে পারমিশন নিয়ে বসতে হবে না, তাই না? সো বিষয়টা কিন্তু এরকমই যে পারমিশন বেসড প্রোগ্রামিং। একটা জিনিস খেয়াল করেন, আমরা কিছুক্ষণ আগে যে কাজগুলো করতেছিলাম, যেমন আমরা একটা ক্যালকুলেটর তৈরি করলাম বা আমরা আদার্স যে কাজগুলো করলাম, এখানে কিন্তু কোনো পারমিশন লাগে নাই। আমরা কি করছি, প্রত্যেকটা কাজ মানে কি একটা সুবার একটা ফাংশন আছে না, ফাংশনটা কি বলেন তো? ওখানে কেউ বসতে পারে, তাই না? ওইটা হচ্ছে একটা কাজ। সো প্রত্যেকটা ফাংশনেরই একটা কাজ থাকে, ওই কাজটাকে প্রত্যেকটা ফাংশনেরই কি থাকে, স্পেসিফিক একটা জব থাকে। ওই কাজটাকে যদি আমি ইউজ করতে চাই তাহলে কি তার একটা ওনারশিপ ক্রিয়েট করতে হবে এবং তার যে ওনার তার পারমিশন নিয়ে আমাকে কাজটা করতে হবে। আমি একটা জিনিস দেখাই গত ক্লাস থেকে, আমাদের লাস্ট ক্লাস হলো 26। এখানে দেখেন এই যে ফাংশন ডেফিনেশন নামে একটা পেজ করছিলাম আমরা। এখানে কি, এখানে দেখেন
মেন বিষয় হচ্ছে ফাংশন ডেফিনেশন ডট পিএসপি ফাইলটার মধ্যে আমাদের বেশ কয়েকটা ফাংশন ছিল না? আমরা যে এখানে দেখেন আমরা কিন্তু কি করতে পারতেছিলাম, আমরা যে কোনো ভিউ পেজ থেকে, এটা কি ওয়ার্ড কাউন্ট ডট পিএসপি, এটা একটা ভিউ ফাইল, তাই না? বা আমরা যদি বলি পাসওয়ার্ড জেনারেটর, এটা কি একটা ভিউ ফাইল। সো কোনো একটা ভিউ ফাইল থেকে পাসওয়ার্ড জেনারেটর, এটা কি একটা ফাংশন না? এই ফাংশনটাকে, এই ফাংশনের ডেফিনেশন কোথায় আছে? এই পেজে আছে। ফাংশন মানে কি? একটা কাজ। ফাংশন মানেই কি? একটা কাজ। এইটা একটা ফাংশন, এটা একটা কাজ আছে না? এইটা একটা ফাংশন, এটা একটা কাজ আছে। তো এই কাজটাকে যদি কোনো ভিউ পেজ, এটা একটা ভিউ পেজ, কোনো কাজকে যদি কোনো একটা ভিউ পেজ ইউজ করতে চায়, এটা একটা জব, এই জবটাকে যদি এই ভিউ পেজটা ইউজ করতে চায়, তাহলে কি এর সাথে শুধুমাত্র ভিউ পেজের একটা কানেকশন করতে হচ্ছিল, তাই না? কানেকশন করলে কি এটাকে ইউজ করতে পারতেছিল না? সো এই ফাংশনগুলোর কোনো মালিক আছে? এগুলোর কিন্তু কোনো মালিক নাই। সো এই ফাংশনগুলো এখন কোথায় আছে? এই ফাংশনগুলো অ্যাকচুয়ালি ফাংশনগুলো বলবো না, এই ফাংশনগুলোর মধ্যে কি আছে? প্রত্যেকটা ইনস্ট্রাকশন আছে না? এইটা একটা ইনস্ট্রাকশন, এইটা একটা ইনস্ট্রাকশন। এখন ধরেন আমি এই ইনস্ট্রাকশনগুলোকে, একটু খেয়াল করবেন, এই ইনস্ট্রাকশনগুলোকে আমি যদি এখান থেকে কাট করে, আমি যদি সিম্পলি এগুলো কিছুই না করে এখানে এভাবে জাস্ট বসিয়ে দিব আর কি। দেখেন ওটা কি ছিল? পাসওয়ার্ড জেনারেটর, তাই না? সো এই যে পাসওয়ার্ড জেনারেটর। সো আমি যদি একটু এই কাজটা করি যে এখানে থেকে এই কোডগুলোকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে যদি এই পাসকে আমি যদি এখানে ইকো করে দিই, একটু খেয়াল করবেন কি করতেছি, আমি যদি এখানে ইকো করে দিই, তাহলে কি এই প্রোগ্রামটা যদি আমি রান করি কাজ করবে না বলেন তো? কাজ করবে? আমি ফাংশন ছাড়া করলাম, ভেরি সিম্পল। আমি প্রথমে কি করলাম, যখন সাবমিট করবে পোস্ট থেকে গিভেন লেন্থটাকে নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, একটা অ্যারে ক্রিয়েট করলাম, একটা ভেরিয়েবল নিলাম, একটা লুপ চালাইলাম এই লেন্থের অনুযায়ী, তারপরে কি করলাম, একটা একটা করে সংখ্যা নিয়ে পাসওয়ার্ডটা এর মধ্যে কনকেট করে রেখে দিলাম, এবং ফাইনালি আমি কি করলাম, পাসওয়ার্ডটা কি করে দিলাম। কাজ হবে না? মুক্তি হবে কিন্তু, ভেরি সিম্পল। তাহলে এই যে এখানে যে ইনস্ট্রাকশনগুলো লেখা আছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন, এইটা কি? এটা কি ইনস্ট্রাকশন? এটা কি? এটা আরেকটা ইনস্ট্রাকশন। এটা কি? এটা আরেকটা ইনস্ট্রাকশন। এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনে একটা স্পেসিফিক জব আছে, একটা কাজ আছে। এই সবগুলো কাজ মিলে হচ্ছে কি, ধরেন এটা একটা সোফা, এই সোফাটা রাখা আছে কোথায়? বিডিবিএল ভবনের নিচে, এটা যে কেউ ইউজ করতে পারতেছে। এখন এই যে কোডগুলা, এই ইনস্ট্রাকশনগুলো কোনো মালিক আছে? এগুলো রাখা আছে বিডিবিএল ভবনের নিচে, এটা কোনো মালিক নাই, এটা যে কেউ ইউজ করতে পারে। আমি এই কোডগুলো এখান থেকে কপি করে নিয়ে যে কোনো ভিউ ফাইলে পেস্ট করে দিলে কি কাজ করবে না? যদি এইভাবে করা থাকে কাজ করবে, কিন্তু এগুলোর কোনো ওনার নাই। এখন এই কোডগুলাকেই কি করা হচ্ছে, একটু ওনারশিপে নিয়ে আসা হচ্ছে। কেমন? দেখেন এই যে এখানে একটা ফাংশনের মধ্যে আমি নিয়ে আসলাম এই কোডগুলাকে। এখন কি হচ্ছে, আমার ওই সুভাগুলোকে আমি কি করলাম, আমি বিডিবিএল ভবনের ভিতরে নিয়ে আসলাম। এটা কি বলা হচ্ছে কি, একটু সিকিউরিটি পাচ্ছে না এখন কিন্তু এই কোডগুলাকে দেখেন, এখন যদি আমি এই কোডগুলাকে ইউজ করতে চাই, আমাকে কি এই কোডগুলো এখানে লিখতে হচ্ছে না। আমি জাস্ট কি করতেছি, এই কোডগুলো একটা সিনট্যাক্সের মধ্যে আছে, তার নাম হচ্ছে ফাংশন। এই সিনট্যাক্সটার যে নাম পাসওয়ার্ড জেনারেটর, এই নামটাকে কল করলেই কিন্তু ওই ইনস্ট্রাকশনগুলোর যে কাজটা সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। বাট তার মানে কি, এখন এই ইনস্ট্রাকশনগুলোর একটা ওনারশিপ তৈরি হয়েছে। ওনারশিপটা কে? বিডিবিএল ভবন। কারণ এখন আমার সোফাটা বিডিবিএল ভবনের ভিতরে চলে আসছে। এখন যদি কেউ বসতে চায়, তাকে অ্যাটলিস্ট ভবনের ভিতরে ঢুকতে হবে। এই যে ভবনের ভিতরে ঢুকলো, তাই না? ভবনের ভিতরে ঢুকছে, কিন্তু বিডিবিএল ভবনের ভিতরে সে এখন আছে। ভিতরে ঢুকে তারপরে কি করতে হচ্ছে, অ্যাক্সেস করতে হচ্ছে। সো আমি আমার ইনস্ট্রাকশনগুলোকে কি করলাম, কিছুটা সিকিউর করলাম। এই ইনস্ট্রাকশনগুলোর ওনার কে এখন বলেন তো? এই ইনস্ট্রাকশনগুলোর ওনার কে, মালিক কে? পাসওয়ার্ড জেনারেটরের ফাংশনটা না? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই ইনস্ট্রাকশনগুলোর ওনার কিন্তু এই পাসওয়ার্ড জেনারেটরের ফাংশনটা। এখন
তার মানে এই প্রত্যেকটা ফাংশনের কিন্তু একটা স্পেসিফিক জব আছে। এবার এই ফাংশনগুলো কিন্তু আমি যখন এবার তাহলে এখন এইভাবে কোডিং আমরা যে প্যাটার্নে তখন মানে কাজ করলাম সেটা হচ্ছে কি যে আমরা আমাদের সুবাটাকে আমরা বিডিভিএল ভবনের ভিতরে নিয়ে আসলাম। এবার আমরা কি করব, এটাকে আমরা বিডি জবস এর মধ্যে ঢুকাবো। বিডিভিএল ভবনের মধ্যে কি অনেকগুলো অফিস আছে না, একবার আমি কি করতেছি এটাকে বিডি জবস এর মধ্যে নিয়ে আসছি, তাহলে সুবাটার ওনার কে বিডি জবস। এখন যদি এখানে কেউ বসতে যায় তাহলে কি পারমিশন লাগবে না, একটা পারমিশন ছাড়াও বসতে পারবে, তাকে আমরা কি বলবো স্টুপিড, তাই না? বসতে পারবে কিন্তু পারমিশন ছাড়া সে ঢুকে বললো, ঢুকে বসে বললো, তো সে তো কি স্বাভাবিক মানুষ হবে না নাকি? সো এই জন্য তাহলে কি করা হচ্ছে, ওনারশিপের মধ্যে নিয়ে আসা হচ্ছে এই ফাংশনগুলোকে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কি, মানে হচ্ছে কি পারমিশন বেসড প্রোগ্রামিং। যা কিছু হবে সবকিছুরই কি প্রত্যেকটা জিনিসেরই একটা পারমিশন থাকবে, পারমিশন নিয়ে নিয়ে আমাকে কাজ করতে হবে। এভাবে বলা হয় অনেক সময় যে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং এর মেইন বিষয়টা হচ্ছে পারমিশন বেসড প্রোগ্রামিং। এবং এই পারমিশনের মধ্যে এভাবে বলা আছে যে আমি কোনো একটা কাজ করব, আমি এই কাজটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী যদি করতে চাই তাহলে কনসেপ্টটা কি বলে, কনসেপ্টটা বলে যে তুমি যে কাজটা করবা সেই কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করো, যত ছোট ছোট ভাগে ভাগ করা যায় ভাগ করো। ভাগ করার পর প্রত্যেকটা পার্টকে এক একটা ফাংশন দিয়ে করো এবং একই জাতীয় ফাংশনগুলোকে তোমরা একটা ওনারশিপের আন্ডারে নিয়ে আসো এবং ওই ওনারশিপটাকে বলা হচ্ছে কি ক্লাস। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বিষয়টা এখানে এই কনসেপ্টের মধ্যে দুটি বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্লাস এবং একটা হচ্ছে অবজেক্ট। সো ক্লাসটাকে বলা হচ্ছে কি লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। যদি আমরা ডেফিনেশন হিসেবে বলতে চাই যে ক্লাস জিনিসটা অ্যাকচুয়ালি কি, সো তাহলে যখন ডেফিনেশন হিসেবে আসবে তখন আমরা এভাবে বলতে পারি, এটা একটা স্মার্ট ডেফিনেশন যে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট কে বলা হচ্ছে কি ক্লাস। সো আর অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ওই ক্লাসের একটা পারমিশনের নাম। একটা ক্লাসের মধ্যে কি থাকবে, অনেকগুলো ফাংশন থাকবে, ওই ফাংশনগুলোকে যদি আমি ইউজ করতে চাই তাহলে কি লাগবে, ওই ক্লাসের একটা পারমিশন লাগবে, পারমিশনটা হচ্ছে কি অবজেক্ট। সো মেইন বিষয় হচ্ছে যে আমাদেরকে যদি কেউ বলে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসটা আসলে কি, আমরা কি বলবো যে এইটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা মডেল বা সংবিধান, যেখানে কিছু রুলস আছে, সেই রুলসগুলা মেনে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে থাকে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিস ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা মডেল বা কি বলতে পারে ইনস্টিটিউশন বা সংবিধান বলতে পারে। প্রসেস কি বলা যাবে, মডেল বললে একটু ভালো হয়, প্রসেস ঠিক আছে। তো তাহলে আমরা বলতে পারি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং এর একটা মডেল বা একটা ইনস্টিটিউশনের সংবিধান, যেখানে কিছু রুলস আছে, এই রুলসগুলো ফলো করে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে থাকে। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন ধরুন জাভা বা সি শার্প, এরা পুরোপুরি কি অবজেক্ট ওরিয়েন্টেড, এদেরকে দিয়ে আপনি যা কিছু করাতে চান আপনার কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি আমি যা কিছুই করাবো মানে একটা ওনারশিপের মধ্যে থাকতে হবে, পারমিশন ছাড়া কোনো কিছুই করা যাবে না। সিম্পলি ধরেন আমরা যদি জাভা বা সি শার্পে ব্রাউজারে নিয়ে আসতে চাই হ্যালো ওয়ার্ল্ড, আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের প্রথমে একটা ক্লাস তৈরি করতে হবে, তারপরে ক্লাসের একটা পারমিশন তৈরি করতে, ক্লাসের মধ্যে একটা ফাংশন থাকবে, সেই ফাংশনের মধ্যে জিনিসটাকে প্রিন্ট করা থাকবে এবং সেই ফাংশনটাকে ওই ক্লাসের পারমিশন নিয়ে কল করতে হবে, দেন আমি আউটপুট দেখতে পারবো। বাট পিএইচপি তে যদি আমি ব্রাউজারে হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দেখতে চাই আমাকে কি এত কিছু করা লাগবে, আমাকে সিম্পলি একটা পিএইচপি ফাইল নিয়ে আমি যদি বলি ইকো হ্যালো ওয়ার্ল্ড হয়ে যাবে না, হয়ে যাবে কিন্তু। সো এটা হচ্ছে কি, এটা হইতেছে যে পিএইচপি এজন্যই প্রথম দিকে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না, এটা দিয়ে যা মন চায় তাই করা যেত। প্রবলেমটা হচ্ছিল যে আমি আমার স্টাইলে কোডিং করি, আপনি আপনার স্টাইলে করেন, আপনি আপনার স্টাইলে করেন,
কেউ কারোর সাথে কারো স্টাইল কিন্তু মিলবে না। এখন আজকে যে সিটে আপনি বসে আছেন, 2 দিন পরে সিটে আমিও যেতে পারি, ধর আপনার কোডিং তো আমি কিছুই বুঝবো না, তো কোম্পানি যে ইনভেস্ট করলো আপনার পিছনে পুরোটাই কি লস না? এজন্য কি করা হচ্ছে, পিএসপি আস্তে আস্তে কিন্তু মার খেয়ে যেত। পরে চিন্তা করলো জানেন এভাবে কাজ করলে তো হবে না, একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে, একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি কোন একটা প্রবলেমের সলিউশন করব, ফাইন, তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই প্রবলেমের সলিউশনটা করব, বাট আমাকে ডেফিনেটলি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজটা করতে হবে। যখন আমি রুলস মেনে কোনো কাজ করব, আমার জায়গায় চেয়ার পরিবর্তন হলেও কিন্তু রুলসগুলো কিন্তু ঠিক, আমিও যা কিছু করবো রুলস মেনেই করবো, আপনিও যা কিছু করবেন রুলস মেনেই করবেন। প্রোভাইড করে কি? হ্যাঁ, ওই যে মডেলটা প্রোভাইড করে এই সংস্থাটা কার? সংস্থাটা এটা হচ্ছে কি, হ্যাঁ এটা তৈরি করছে কারা? আমাদের মতো যারা ডেভেলপার সিনিয়র তারা। ঠিক আছে, আপনি কাজ করতেছেন, আপনি কাজ করতে করতে যেমন মনে করেন HTML এর ট্যাগ বানায় কি বিল গেটস বানায় নাকি মোদি বানায় না হাসিনা বানায়? এটা কিন্তু ওয়েব ডেভেলপার যারা তারাই বানায়, বা যারা আপনি। এবার আমাদের সমস্যাটা কি জানেন, সমস্যা হচ্ছে আমরা তো বেশি দিন থাকি না এক ট্র্যাকে। আপনি আজকে বিডিজবসে ল্যারাবেল শিখতেছেন, কালকে আবার যাবেন অমুক আইটিতে অ্যান্ড্রয়েড শেখার জন্য, তারপর যাবেন পাইথন শেখার জন্য, তো হবে না তো। তা আপনি একদিন ঘুরতেছেন ও সুরের পিছনে, একদিন ঘুরতেছেন কারিনা কাপুরের পিছনে, একদিন ঘুরতেছেন কাজলের পিছনে, আলটিমেটলি আপনি পাবেন কাকে? সবারই 2 জোড়া করে জুতা পাবেন, ঠিক আছে, আর কিছু পাবেন না। আপনাকে কি করতে হবে, আপনাকে স্পেসিফিক একদিকে, আপনাকে আইদার ক্যাটরিন অথবা কারিনা না নাম কি, ওর দিকে একদিকে ঢুকতে হবে আর কি। আমাকে এক স্টুডেন্ট বলতেছিল যে ভাইয়া আমার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি শিখবো, পিএসপি শিখবো নাকি সি শার্প শিখবো, আমি ডিসিশন নিতে পারতেছি না। তো আমি বললাম যে পিএসপি হচ্ছে ক্যাটরিনা কাইফ আর সি শার্প হচ্ছে কারিনা কাপুর, এবার আপনি চুজ করেন কারে ভালো লাগে, দুইটাই আপনি নিতে পারবেন না, আপনাকে যে কোনো একজন চুজ করতে হবে। এখন আপনি কারে নিয়ে সংসারগুলো সুখী হবেন সেটা যদি আমি বলে দিই তাহলে তো হইল না, বুঝেন নাই? আপনি কি খাবেন সেটা আপনি জানেন, আমি কি খাবো সেটা আমি জানি, আপনার খাবারের মেনুটা কিন্তু আপনি চুজ করবেন। আমাদের কিন্তু এটা জাতীয় সমস্যা, ঘরের উপর একজন চাপায় দেয় যে তুমি এটা করো ওটা করো। আজ পর্যন্ত আমরা জানি না যে আমি আসলে কি চাই। বলেন এখানে যে কয়জন ছেলে মেয়ে আমরা বসে আছি, কয়জন জানেন যে আপনি কি চান? চিন্তা করে দেখেন তো, আপনি কি চান এটা আসলে আপনি নিজে জানেন না। আর আমি যে কি চাই সেটা যদি আমি না জানি তাহলে কি সেটা হবে? তো মনে করেন আপনি কোনো একটা বাড়ির সামনে গেছেন, বাড়ির সামনে দরজার সামনে দাঁড়ায় আছেন, আর মনে মনে সূরা পড়তেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরপরে ফু দিতেছেন চিচিং ফাক, দরজা খুলো, দরজা খুলবে? হ্যাঁ, আপনাকে নক করতে হবে এবং মাঝে মধ্যে কি করতে হবে, ধাক্কাইতে হবে যে দরজা খুলেন না কেন। সো এটা হচ্ছে বিষয়। আল্লাহ কিন্তু খুলে দিবে না, সে তো আমাদের মাধ্যমেই খুলবে নাকি, আপনাকে চাইতে হবে। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই না? তাহলে পারমিশন নিয়ে কিন্তু করতে হবে। সো যখন আমাদেরকে কেউ বলবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা আসলে কি, তখন কিন্তু আমরা এভাবে বলবো যে এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা মডেলের নাম, যে মডেলটা ফলো করে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে থাকে। এখন মডেলটা তৈরি করছে কে? যারা এই বিষয়ে বিজ্ঞ তারাই তৈরি করছে। আপনি থাকেন না এই পেশায়, পিএসপিতে আপনি 10 বছর থাকেন, দেখেন কি হয়। আপনি কি মনে করেন আপনি যদি 10 বছর পিএসপি প্রোগ্রামিং করেন আপনি কোন লেভেলে বস হবেন? বাংলাদেশের কয়টা ছিল 10 বছর ধরে পিএসপি প্রোগ্রামিং করে বলেন বলেন তো একটু। যারা করতেছে তারা কিন্তু বস। আমাদের লিড ট্রেনার শফিউল আলম স্যার, লিজেন্ড, বাংলাদেশের সাকসেসফুল পারসন, এই ট্রেনিং 8 বছর ধরে করতেছে এই কাজ, সেম কাজ 8 বছর ধরে করতেছে। আপনি 8 বছর ধরে করেন, আমরা তো আরো ট্যালেন্ট। শফিউল আলম স্যার যখন পিএসপি পড়া শুরু করছিল তখন কি এলআইসিটি প্রজেক্ট ছিল, ইসিআইপি প্রজেক্ট ছিল না? তাদেরকে অনেক কষ্ট করে শিখতে হয়েছে।
আপনাদের তো সামনে সব নিয়ে আসা হয়েছে যে নেন, তাহলে আপনাদের কিন্তু আরো বেশি, তার যদি সাকসেস হতে লাগে 8 বছর, আপনাদের লাগবে 4 বছর, কারণ আপনাদের সামনে আরো লেটেস্ট টেকনোলজি আছে যেটা তাদের সামনে ছিল না। বুঝতে পারতেছেন বিষয়টা? 4 বছর যদি আপনি টানা পিএসসি প্রোগ্রামিং করেন তা আপনি কিন্তু আপনার লেভেলটা কিন্তু অনেক হাই হবে, কিন্তু আপনি তো 4 বছর করতে পারবেন না। মজার বিষয় হচ্ছে এটা। আর কেন? হ্যাঁ, আপনি যে বাসায় যাবেন, বাসায় যে কই গেছিল দূর বেটা পিএসপি শিখে কি .NET শিখ, .NET-এর যুগ এখন, .NET বোঝেন না? হ্যাঁ, বললো .NET শিখা উচিত। ঠিক আছে, তাহলে কি করবো? নিউ হরিজনে যাই, ওখানে আর একটা সরকারি প্রজেক্ট আছে বা পয়সা দিয়ে একটা কোর্স কি .NET শিখি। .NET শিখতেছেন, এরপর আবার বাসায় আসবেন, আপনার আবার বান্ধবী বলবে যে তুমি .NET শিখতেছো, ওর বয়ফ্রেন্ড জাভা শিখে, তুমি জাভা শিখো না প্লিজ। তখন আপনি কি বলবেন? মাথা খারাপ, আমার একটা প্রেস্টিজ আছে না, আমি জাভাই শিখবো। বুঝতে পারতেছেন? আপনার কিন্তু 1 বছর শেষ, এরপর আপনার আবার ওইটা চেঞ্জ হবে, বুঝেন না ওইটা কি? সো এইভাবে কিন্তু সময়টা নষ্ট হচ্ছে। বাট আপনি একটা জিনিস কাজ করেন, আপনি একটা জায়গায় ফিক্স থাকেন, বুঝেন নাই? হ্যাঁ, আমাকে কিছুই বলে নাই। সো আপনাকে একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমার দুনিয়া উল্টে গেল, আমার এটা ঠিক আছে। ঠিক আছে, আমি যখন প্রথমে পিএসপি শেখা শুরু করি, আমার অনেক ফ্রেন্ড, জুনিয়র, ছোট ভাই, বড় ভাই, হ্যাঁ 2010। সো তখন কিন্তু প্রথম তারা বলতেছিল যে কি ব্যাপার বিষয়টা এরকম, তুমি এগুলো খামাখা করো না। তখন আমি ভার্সিটি থেকে বেরোচ্ছি পাস করে মাত্র, তো বললো যে তুমি খামাখা এগুলো করো না, তুমি একটা কাজ করো, তুমি .NET-টা শিখো। তা আমি বেশ কয়েকটা বড় ভাই ছিল, ইজাজ ভাই, তারপরে মামুন ভাই, বেশ কয়েকটা বড় ভাই ছিল। আমি আবার আমার সেম বসে যায় তাদের সাথে মিশতাম না, ভালো লাগতো না, চিন্তা ভাবনা মিলতো না। আমার সাথে যারা বড় তাদের সাথে আমি মিশতাম। সো ওরা পরে বললো যে হাবিব তুমি এটা শিখো, ওটা শিখো। তা আমি চিন্তা করলাম তো ঠিক আছে। তা আমার ওই 3 Idiots ছবিটা তখন দেখলাম, বুঝলেন নাই? সারাদিন ওটা নিয়ে পড়ে থাকতাম। তো 3 Idiots ছবি দেখে তো বুঝতেছি যে না, আসলে তো ঘটনা ঠিক আছে, বুঝলেন নাই? আপনারা দেখেন না 3 Idiots? হ্যাঁ, যে তুমি ভালোবাসো হলো জীব জানোয়ারকে আর বিয়ে করতেছো ইঞ্জিনিয়ারিং কে। সেই ডায়লগটা পড়ার পর আমি চিন্তা করছি আমি আসলে ভালোবাসি কারে, এটা তো আমার খুঁজে বার করতে হবে। তখন তো সমস্যায় পড়ে গেলাম। তখনই আমি বুঝলাম যে না, আমি কি সেটা তো আমি জানি না। তখন আমি বাসায় .NET শিখলাম, জাভা শিখলাম, বাসায় বসে বসে .NET, জাভা, পিএসপি সব কিছু সম্পর্কে ছোট ছোট ধারণা নিলাম। হ্যাঁ, নেট থেকে, হ্যাঁ ইউটিউব থেকে। আর যে বড় ভাই ছিল, বড় ভাই ছিল যে শেখার পরে, এখন পরে দেখলাম যে না, আমার পিএসপি ভালো লাগছে, অন্য কোনো ভালো লাগতেছে না। তারপরে আমি একটা বেসিক ফাউন্ডেশন একটা পিএসপি নিলাম নেট থেকে। তারপরে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে চলে আসলাম এদিকে। ঠিক আছে, সো এই জন্য কি আপনি আগে চুজ করেন যে আপনি আসলে কি চাচ্ছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন লাইফ। একটা মজার বিষয় কি জানেন, যে এই জিনিসটাই কিন্তু আমরা জানি না যে আপনি আসলে কি করতে চাইতেছেন। এই জায়গাটা যদি বের করতে পারেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ওটা তো হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে 1 বছর জব করছিলাম, সিনটেক্স সলিউশন লিমিটেড কোম্পানি না, এখন অফিস। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি ডিরেক্ট ডেভেলপার ছিলাম না, আমি ছিলাম হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেশন টিমে। একটু পণ্ডিত টাইপের ছিলাম, তো ডেভেলপ ওরকম ভালো লাগতো না বলতে পারতাম। ওই যারা ডেভেলপারদের সাথে কাজ করতো প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে আর কি। বুঝতে পারছি বিষয়টা, এ হচ্ছে জিনিস, আর কিছু না। আপনি তো পেরেই যাবেন, এগুলো তো অনেক সহজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা আপনি বুঝাইতে যাবেন, কিছু করার নাই। কিন্তু আপনি আগে ডিসিশন নেন যে আপনি এটা শিখতে চাচ্ছেন কিনা, তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে না মুক্তি রানী? গুড। আমি আর কি ঠিক আছে বলবো, আমি নিজেই তো পিএসসি এর কথা শুনলে মাথা গরম হয়ে যায়। কি ভালো লাগে আপনার? আচ্ছা সত্যি কথা বলেন তো, এখানে কয়জন আছে যে আপনি জানেন যে আপনার কোনটা ভালো লাগে? .NET ভালো লাগে, .NET ভালো লাগে না পিএসসি ভালো লাগে, নাকি জাভা ভালো লাগে,
এখন যদি বলেন কোনটা ভালো, আমি বলবো সবগুলোই ভালো, PhD নিতে পারে সবগুলোই ভালো, যেটাতে হবে বস। সবগুলোই ভালো। আমার সি ভালো লাগে, আমি শুধু সবসময় সবাইকে বলতাম সি দিয়ে কি করা যায়, সি দিয়ে কি করা যায়। বহুত কিছু করা যায়, কিন্তু সি দিয়ে যেটা করতে পারেন, সি যদি আপনি ভালো পারেন ডেফিনেটলি ওটারও কিন্তু ইয়ে আছে, সি 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 প্লাস প্লাস এগুলো কিন্তু একই লেভেলে। সো সি দিয়ে কি হয়, আপনি মানে ওই গ্রাফিক্স দিয়ে কাজ করা যায়, সির যে গ্রাফিক্স যে ফাংশনটা ইয়াটা আছে, লাইব্রেরি আছে, কাজ করছে না গ্রাফিক্স দিয়ে। পতাকা বানানো পতাকা, গাড়ির মডেল। না এমনি গ্রাফিক ডিজাইনে তো পারে। ওইগুলা ধরেন যে মানে ইউজার ইন্টারফেসটা তো ভালো তৈরি করা যায় না সি দিয়ে, বা প্রত্যেকটা প্রোগ্রামিং এর মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি সি। সি না পারলে আপনি কোনো কিছুই ভাবতেন না, বুঝছেননি, সি ভাবতে হবে আপনাকে আগে। সো যাই হোক, শিখে যাবেন, শুধু ডিসিশনটা নেন আপনি আসলে কি করতে যাচ্ছেন, এই ডিসিশনটার অভাবেই কিন্তু মানুষের সমস্যা হয় আর কি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতেছিলাম পারমিশন বেসড প্রোগ্রামিং, আপনাকে যা কিছু করতে হবে পারমিশন নিয়েই করতে হবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দুটো মেন বিষয় হচ্ছে যে একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে অবজেক্ট। সো আমাকে একটা বিষয় বলি যে আপনাদের সবাইকে একটা বিষয় বলতেছি যে আজ পর্যন্ত এমন কারো দেখছেন, তো বলছিলাম এর আগেও, যে সাঁতার শিখে মানুষ পানিতে লাফ দেয় না পানিতে লাফ দেয় সাঁতার শেখার জন্য? এখানে কি এমন কেউ আছেন যে সাঁতার শিখে তারপরে পানিতে লাফ দিচ্ছেন, বা সাইকেল চালানো শিখে তারপরে সাইকেল নিয়ে রাস্তায় নামছেন? না, আপনি বই পড়ছেন, তারপরে বড় ভাইদের কাছ থেকে জ্ঞান নিছেন, এইভাবে প্যাডেল দিতে হয়, এভাবে ব্রেক চাপতে হয়, আপনি একবারে সব শিখে এক্সপার্ট হয়ে গেছেন, এরপরে সাইকেল নিয়ে রাস্তায় নামছেন। তাহলে না পাথরের সাথে ঘন্টা ঘন্টা আটো চলতে হবে আগে। হ্যাঁ, এই কথাটা বলার উদ্দেশ্য কিছু জানেন? আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি একবারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ওস্তাদ হয়ে তারপরে প্র্যাকটিস করতে শুরু করতে পারবেন না, আপনাকে প্র্যাকটিস করতে করতে আপনি ওস্তাদ হয়ে যাবেন। এই জিনিসগুলো তো জানতে হবে, আমাদের এই গাইডলাইনগুলো পাই না, এই জন্য তো সমস্যা। হ্যাঁ, তাই না? আমি যখন সেকেন্ড সেমিস্টারে ছিলাম, মানে প্রথম যখন সি শিখছি আমার অনেক ভালো লাগছে। আমি যখন সেকেন্ড সেমিস্টারে, তখন ইউবিএ অনলাইন ক্লাস প্রোগ্রামিং আছে, জানেন? ওখানে আমি 150টা প্রোগ্রামিং সলভ করছিলাম, প্রবলেম সলভ করছিলেন সি দিয়ে। তারপরে আর এমন আসে, অনেক কঠিন আসে, আমি আর মানে আগাতে পারি না। আমার যতটুকু জানা, যতটুকু নলেজ, তার ভিতরে আমি 150টা করছি, কিন্তু এরপরে আর আমি মানে আছে তো মানে প্রবলেম তো খুঁজে বের করতে হয় যে আমার লেভেলের কোনগুলো, ওই জিনিসটাকে আমি জানতাম না। মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ভাইয়েরা বলছিলেন তোমরা এই সি দিয়ে ওখানে আমাদের রেজিস্ট্রেশন করেছে, না বলছিল যে এই প্রবলেমগুলো তোমরা সলভ করার চেষ্টা করবো। তো তখন জেনে জেনে করছি, এরপরে কি করবো বুঝতেই পারি না, আমি টানা 2 বছর কোনো কোডিং করি নাই, মানে ওখান থেকে আর কি বাধা হয়ে গেছে, মানে আগাতেই পারি না। যাক, সমস্যা নাই, এখন আগান, আল্লাহ ভরসা। হ্যাঁ, এখন পিএসপি এটা আসলে বিষয় কি, একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখলে বাকিগুলো শেখার কোনো বিষয় না, কিছুই না। মোটামুটি না, আমার থেকে ভালো আছে, কিন্তু এটা সি ওই সময় করছি, এগুলো সি কিন্তু অনেক সাপোর্ট করছে। অনেক ভালো পছন্দ ছিল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা সবাই একটা পিএসপি ফাইল নিই। আজকে হচ্ছে আমাদের ডে 27। তো ডে 27 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিচ্ছি, আমরা একে বললাম ওওপি বেসিক, ওওপি basic.php। হ্যাঁ, না না না, আমি আমার ল্যাপটপ ইউজ করি। সো oop.php একটা ফাইল নিয়ে নিলাম আর কি। এবার এখানে এসে খেয়াল করতে হবে, পরে কিন্তু বলতে পারবেন না। দেখেন, সো এই যে আমরা এখানে জাস্ট এসে সিম্পলি একটা লাইন লিখলাম যে ইকো হ্যালো পিএসপি। এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করাই তাহলে কি আসবে? হ্যালো পিএসপি চলে আসার কথা না আউটপুট?
হ্যালো পিএসপি কিন্তু চলে আসার কথা। লোকাল হোস্ট লিখলাম বিডি জবস LICT, আমরা দেখতে পাচ্ছি হ্যালো পিএসপি কথাটা চলে আসছে কিন্তু এভাবে। এখন এই কাজটাকেই কিন্তু আমরা এভাবে করব না। সো এইটাকে যদি এই জিনিসটাকেই আমরা কি করতেছিলাম, এটা ধরেন একটা সোফা, এটা আছে এখন ওই বিডিবিএল ভবনের নিচে রাস্তার মধ্যে, এটা যে কেউ বসতে পারছে যাইতে আসতে। এখন এটাকে আমরা বিডিবিএল ভবনের ভিতরে নিয়ে আসবো। এবার কি করলাম, সোফাটাকে আমি বিডিবিএল ভবনের ভিতরে নিয়ে আসলাম। এবার আউটপুট আসবে না হ্যালো পিএসপি? আসার কথা না, আমরা চেক করে দেখে আসে কিনা, আসতেছে না কিন্তু। কারণ কি, কারণ এটা এবার ভবনের ভিতরে চলে আসছে। এখন যদি এখানে কেউ বসছে, আপনি দেখবেন রাস্তা দিয়ে অনেকে শুয়ে থাকে, তারা কি এটা পাবে? পারমিশন ভিতরে অ্যাটলিস্ট ভিতরে ঢুকতে হবে, ওখানে কিছু দারোয়ান থাকে, তাদের ক্রস করে ভিতরে আসতে হবে। ভিতরে এসে এবার ডাক দিল, এবার কিন্তু সে জিনিসটা কি করতে পারবে, ইউজ করতে পারবে না? ইউজ করতে পারবে কিন্তু। দেখেন এই যে চলে আসছে হ্যালো পিএসপি। এখন এবার এটাকে আমরা বিডি জবসের ভিতরে নিয়ে আসবো আর কি, ওনারশিপের মাধ্যমে বিডি জবসের ভিতরে নিয়ে আসবো। তো সেটা কিভাবে করা যায়, এবার এই ডেমোটা কি বলেন তো, বা আমি বললাম এবার এটাকে বিডি জবস। এবার কি করলাম, এবার এটাকে আমি একটা কোন একটা অফিসের মধ্যে নিয়ে আসলাম। বিডিবিএল ভবনের ভিতর থেকে আমি কি করলাম, এটাকে আমি একটা অফিসের মধ্যে নিয়ে আসলাম। এবার আমি যদি এখানে বলি যে হ্যালো, তাহলে আসবে না হ্যালো ওয়ার্ল্ড? যাক, শাহেদ যখন বলছে তখন আসবে না, আর কি করা। ঠিক আছে, এবার এটাকে রান করে দেখি, আসবে তো নাই। বলতেছে ফাজলিম হয়েছে নাকি, জাহাঙ্গীর ওখান থেকে আটকে ধরছে, বুঝলেন নাই যে আপনি কই যাবেন, কার কাছে যাবেন, ফাজলিমি শুরু করছেন নাকি? আনডিফাইন্ড ফাংশন কি হ্যালো, দেখছেন নি? ফাংশনের ডেফিনেশনও আছে, আবার হাতের কলও করা হয়েছে, তারপরে কি বলতেছে আনডিফাইন্ড ফাংশন। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা কি ধরতে পারতেছেন, যে এই ইনস্ট্রাকশনটা প্রথমে ছিল ওপেন, তাকে আমরা একটু সিকিউরিটি দিলাম ফাংশন দিয়ে। এবার এই ফাংশনটাকেও কি হয়ে যাচ্ছে, এই ইনস্ট্রাকশনটার ওনার কে বলেন তো, হ্যালো এই ফাংশনটা। এবার এই ফাংশনটার ওনার কে, বিডি জবস কিন্তু। সো এটাকে যদি আমরা একটা সোফা বলি, এই সোফাটার কোনো ওনার ছিল না, এটাকে আমরা বিডিবিএল ভবনের ভিতরে নিয়ে আসলাম। এবার এটার ওনার কে, বিডিবিএল ভবন। এবার বিডিবিএল ভবনের মধ্যে অনেকগুলো অফিস আছে, এবার এটাকে আমি কি করলাম, বিডি জবসের মধ্যে ঢুকাই দিলাম। বিআইটিএম আছে, তারপরে আরো অনেক আছে, তাই না? এই যে মিডিয়া সফট আছে, নেটক্যাস্টেল, এরকম বিভিন্ন কোম্পানি আছে এখানে। সেবার আমি এটাকে বিডি জবসের মধ্যে দিয়ে দিলাম। এবার এই হ্যালোর ওনার কে, বিডি জবস কিন্তু। তো এবার যদি আমি এই সুপার মধ্যে বসতে চাই, অ্যাকচুয়ালি এই সুপার মধ্যে বসতে চাই, তাহলে কি ওনাকে ইয়ে করতে হবে। সো ওনাকে যদি কল করতে চাই তাহলে কি করতে হবে, ওনার একটা পারমিশন লাগবে। যখন আমরা ফাংশনগুলোকে ওনারশিপ দিব তখন আমাকে কি ইউজ করতে হবে, ক্লাস। সো এটাকে বলা হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করলাম। আমরা বলতেছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হইতেছে কি, আপনার পারমিশন বেসড প্রোগ্রামিং। পারমিশন, কোন একটা জিনিসের পারমিশন কখন হয়, যখন সেই জিনিসটার কি থাকে, ওনার থাকে, তাই না? মালিক না থাকলে কোনো পারমিশনের দরকার আছে? যখন কোন একটা, এই ল্যাপটপটা আমার, এই ল্যাপটপটা কেউ নিতে চাইলে কি লাগবে, আমার একটা পারমিশন লাগবে না? বাট ল্যাপটপটা যদি আমার না হয়তো ওপেন ফর অল, তাহলে কি এটার জন্য কোনো পারমিশন লাগতো না। সো এই জিনিসটার কিন্তু কোনো সিকিউরিটি থাকতো না। এই ল্যাপটপটা যখন সবার জন্য ওপেন, তখন কি এটার সিকিউরিটি কতটুকু থাকতো বলেন? আবার এই ল্যাপটপটা আমার, এবার এটার সিকিউরিটি কেমন,
কিছুটা ডেফিনেটলি, তাই না? কারণ এটাকে কি ইউজ করতে চাইলে আমার ডেফিনেটলি পারমিশন লাগবে, আমার পারমিশন নিয়ে ইউজ করতে পারবে। সো এটাই হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যে কাজগুলোকে, প্রত্যেকটা কাজকে কি দিয়ে করা হবে? ফাংশন দিয়ে করা হবে, এবং ফাংশনগুলো কার মধ্যে থাকবে? ক্লাসের মধ্যে থাকবে। তাহলে যে হ্যালো ফাংশনটাকে এবার আমি কি করলাম? এই ক্লাসের মধ্যে নিয়ে আসলাম। ক্লাসটার নাম কি? বিডিজবস। তাহলে এবার যদি এই ফাংশনগুলোকে কেউ ইউজ করতে চায় তাহলে কার পারমিশন লাগবে? বিডিজবসের পারমিশন লাগবে না? আমরা যদি ব্রাউজারে যাই আমরা কিন্তু আউটপুট দেখতে পাচ্ছিলাম আনডিফাইন্ড ফাংশন। সো কোনো একটা ক্লাসের কিভাবে পারমিশন তৈরি করতে পারি এটা আমার একটা বিষয়। তাই আমি এই ফাংশনটাকে ইউজ করতে চাচ্ছি, তাহলে কি করা লাগবে? এই ক্লাসের একটা পারমিশন লাগবে। সো এখানে আরেকটা বিষয় আমরা হয়তো বলে গেছি অন্যভাবে, যে ফাংশনটাকে যখন আমরা সিকিউরিটি দেবো সেটাকে একটা ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে, ওনারশিপের মধ্যে। ক্লাস লেখার সিনট্যাক্সটা কি? প্রথমে লিখতে হবে ক্লাসের নাম, প্রথমে লিখতে হবে ক্লাস সিনট্যাক্সটা, সরি ক্লাস সিনট্যাক্স, এরপরে কি? ক্লাসের নাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। মাঝখানে আমি কি করতে পারবো? আমার ইচ্ছে মতো ফাংশন লিখতে পারবো। সো ক্লাস কি এটা অনেকেই বলে। সো ক্লাসকে বলা হচ্ছে কি? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ডস নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। স্মার্ট ডেফিনেশন। হুইচ হোল্ড মানে একটা ক্লাস কি হোল্ড করতে পারে? নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। সো মেথড কি? যখন কোনো একটা ফাংশন ক্লাসের বাইরে থাকবে সেটাকে বলা হয় ফাংশন। যখন কোনো একটা ফাংশনকে আমরা ক্লাসের মধ্যে নিয়ে আসলাম সেটা, সেই ফাংশনটা কি হয়ে যাচ্ছে? মেথড। প্রপার্টিজ এন্ড মেথডস। আপনাকে এরকম বলবে যে বলেন তো ফাংশন আর মেথডের মধ্যে পার্থক্য কি? তখন কি বলবেন? বলেন, ফাংশন এবং মেথডের মধ্যে পার্থক্য কি? বলেন, দুইটাই কিন্তু একই জিনিস, কোনো পার্থক্য নাই। ক্লাসের ভিতরে থাকলে হচ্ছে কি? মেথড, ক্লাসের বাইরে থাকলে হচ্ছে ফাংশন, তাই না? সো এটা বলার জন্য ভয় পাওয়ার কি আছে আমি বুঝলাম না। তাহলে আর প্রপার্টিজটা কি? প্রপার্টিজ হচ্ছে ভেরিয়েবল। আমরা নরমালি যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবলটা যখন ক্লাসের মধ্যে থাকতেছে তখন সেটাকে আমরা কি বলতেছি? প্রপার্টিজ। তো ক্লাস হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ প্রপার্টিজ এন্ড মেথড। সো মেথড কি বলা হচ্ছে? ফাংশন। আর প্রপার্টিজ কি বলেন তো? ভেরিয়েবল। তাহলে আমি পারমিশন কোন একটা ক্লাসের অবজেক্ট কিভাবে তৈরি করে? দেখেন এই যে এখানে আমরা যে সিনট্যাক্সটা লিখলাম obj আন্ডারস্কোর bdjobs, এটা কি? এটা একটা ভেরিয়েবল, যে কোনো কিছু হতে পারে এখানে x y z, বাট এইভাবে আপনারা অবজেক্ট তৈরি করবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। ক্লাসের মধ্যে থাকলে মেথড মানে সেটাকে বলা হয়, তাহলে এখানে bdjobs তো ক্লাস, তাহলে এর মধ্যে যে হ্যালো থাকবে হ্যালোটা হচ্ছে মেথড। হ্যাঁ, এটা একটা ফাংশন না? এই ফাংশনটা যখন ক্লাসের বাইরে থাকবে এটাকে বলবো আমরা ফাংশন, আর ফাংশন যখন ক্লাসের মধ্যে থাকবে এটাকে বলা হবে মেথড। এবার ধরেন একটা ভেরিয়েবল, এই যে ভেরিয়েবলটা, এই যে হ্যালো অভিযান বিডি, এটা ভেরিয়েবল না? এই ভেরিয়েবলটা যখন ক্লাসের বাইরে থাকবে এটাকে বলা হবে কি? ভেরিয়েবল। আর এই ভেরিয়েবলটা যখন ক্লাসের মধ্যে থাকবে তখন এটাকে কি বলবো? প্রপার্টিজ। ওকে, সো অবজেক্ট। তাহলে কোন একটা ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো থাকবে সেই ফাংশনগুলো যদি আমি ইউজ করতে চাই আমাকে কি লাগবে? ওই ক্লাসের একটা পারমিশন লাগবে। সো পারমিশনটা আমি কিভাবে তৈরি করব? একটা ভেরিয়েবল যে কোনো কিছু হতে পারে, বাট এভাবে হওয়াটা একটু স্ট্যান্ডার্ড। obj আন্ডারস্কোর ক্লাসের নাম, তাই না? obj আন্ডারস্কোর ক্লাসের নাম সমান সমান কি? নিউ
নিউ এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা লিখতে হবে, এটা হচ্ছে কি আমার ক্লাসের নাম। তাহলে এই obj_bd jobs এটাকে কি বলা হচ্ছে, এই ক্লাসের একটা অবজেক্ট, আপনি বলতে পারেন ইনস্ট্যান্স। সো অবজেক্ট কিভাবে তৈরি করে সেটা কিন্তু আপনি ভাবে দেখতে পারতেছি। এখন তাহলে এবার যদি ফাংশনটাকে কল করি, এবার আউটপুট আসবে না? আমরা তো ক্লাসের পারমিশনও তৈরি করলাম, এবার কি আসবে আউটপুট? এবারে কিন্তু আসবে না, দেখেন স্টিল একই প্রবলেম। বাট আমি যদি যে ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্ট ধরে কি করতে হবে, ফাংশনকে মেথডটাকে কল করতে হবে। সো এটা হচ্ছে কি, দেখেন আমি যখন এইটা হচ্ছে আমার প্রথমে অবজেক্টটা লিখলাম, এরপরে অ্যারো সাইন, এটাকে বলা হচ্ছে কি পিএইচপির অবজেক্ট সাইন। এবার এখানে কন্ট্রোল চেপে স্পেস বার চাপ দিলাম, দেখেন সবার উপরে কি দেখাচ্ছে, এটা হ্যালো। সো এই ক্লাসের মধ্যে যে মেথডগুলো থাকবে সেই মেথডগুলোকে আমরা এখানে দেখাবো। আরো অনেক বিষয় আছে, আমরা আস্তে আস্তে বলবো আর কি। এবার কি হবে, এবার আমি অবজেক্ট ধরে কি করলাম, মেথডটাকে কল করলাম। এবার আউটপুট কি আসবে চেক করি, এবার দেখেন ঠিকঠাক আছে কি। সো আমরা এটা দিয়ে শুরু করছিলাম, তাই না? প্রথমে ইকো পিএইচপি যখন প্রথম আলোচনা শুরু করলাম, সো এটা একটু করেন তো সবাই, করছেন? আউটপুট আসে? আচ্ছা, আমি যতটুকুন, আরো অনেক বিষয় আছে আমরা বলবো। না না না, রুলস না, কিন্তু আমি যদি এখানে বলতাম যে এক্স, কোনো সমস্যা নাই, এখানে কি দিতাম এক্স, দেখেন আউটপুট ঠিক আছে। বাট এটা কোনো স্ট্যান্ডার্ড হলো না। এটা হচ্ছে ক্লাসের নাম, আর এটা হচ্ছে কিওয়ার্ড। কোন একটা ক্লাসের নামের আগে যখন আমি এই কিওয়ার্ডটা তৈরি করব, তখন ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে, সেটাকে আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে? হ্যাঁ বলেন বলেন, আপনার মনের মধ্যে কোনো সংশয় রাখেন না, আপনাদেরকে কোশ্চেন করেন, আমি বুঝি না আপনাদের কি রোজা লাগে গেছে নাকি? হ্যাঁ, ওই ও তো আগে কথাই বলতো না, এখন একটু কথা বলে আর কি। সাফিয়া না, কি বলেন, আপনার কোশ্চেন আনসার আপনি পাইছেন? গুড। এটা কি ওন ক্লাস অবজেক্ট না? এটা ওন ক্লাস অবজেক্ট কেন হবে? অতদূর তো আমরা এখনো যাই নাই। আমরা আরো অনেক বিষয় দেখবো, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই বিষয়গুলো আমরা দেখবো, বাট একটু পরে। যতটুকুন করলাম এতটুকুনের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। একবারে সাঁতার শিখে পানিতে লাফ দেওয়া যাবে না, বুঝছেন নি? অল্প অল্প সাঁতার শিখতে হবে, অল্প অল্প লাভ দিতে হবে। তাহলে এই যে এতটুকুন যদি বুঝেন, তাহলে আমার এবার একটা কাজ করে দেখান, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলস ফলো করে আমাকে একটা ক্যালকুলেটর তৈরি করে দেখান। এতটুকুন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করেন, আর যদি না থাকে তাহলে এবার একটা ক্যালকুলেটর তৈরি করেন এই প্রসিডিউর ফলো করে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলসটা কি, প্রত্যেকটা কাজ করবে কে? আচ্ছা এটা বলেন তো, রুলসটা কি? এতক্ষণ তো ওয়াজ করলাম, বলেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলসটা কি বলেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা নির্দিষ্ট রুলস আছে না? ওই রুলস অনুযায়ী তো ল্যাঙ্গুয়েজ গুলো কাজ করে। রুলসটা কি আমি জানতে চাচ্ছিলাম। রুলসটা হ্যাঁ ঠিক আছে, বাট পুরোপুরি ঠিক হয় নাই। কি কেউ যখন জিজ্ঞেস করবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলসটা কি, তখন আমরা এভাবে বলবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রুলস হচ্ছে প্রত্যেকটা কাজই করবে কি এক একটা ফাংশন, এবং ফাংশনগুলো থাকবে কার মধ্যে? ক্লাসের মধ্যে, এবং ওই ফাংশনগুলো যদি আমি ইউজ করতে চাই ক্লাসের একটা পারমিশন লাগবে। দ্যাটস ইট। বলতে পারবেন কেউ আমি কি বললাম? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলস হচ্ছে আমরা কোনো একটা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করবো, এটা বলতে ভুলে গেছিলাম। আমরা কোনো একটা কাজকে কি করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলস ফলো করে আমরা যখন কোনো কাজ করব, প্রথম কাজটাই কি আমার, সেই কাজটাকে যত ছোট ছোট ভাগে ভাগ করা যায় ভাগ করব। ভাগ করার পর প্রত্যেকটা কাজ কে করবে? এক একটা ফাংশন
ফাংশনগুলো থাকবে কার মধ্যে, ক্লাসের মধ্যে, এবং ওই ক্লাসের মধ্যে থেকে ফাংশনটাকে আমি ইউজ করতে চাইলে কি লাগবে, ক্লাসের একটা পারমিশন লাগবে। এ হচ্ছে কি আমার রুলস। তাহলে এই রুলসটা ফলো করে এবার আপনি একটা ক্যালকুলেটর বানান। ডেফিনেটলি বলেন। না, একটা ভেরিয়েবল দা, ভালো একটা কোশ্চেন করছে। দেখেন এখানে একটা খেয়াল করেন, এখানে মনে করেন আমি আর একটা ফাংশন লিখতেছি, আর একটা ফাংশন লিখলাম ধরেন ডেমো নামে, সাপোজ, ওকে, ডেমো নামে। এখানে আমি লিখলাম ইকো হ্যালো জাভা। এবার দেখেন এখানে এসে আমি যদি এই ইয়েটা করি, এই এক্স ধরি, এভাবে কি আসছে দেখেন তো, কয়টা ফাংশন আসছে, দুইটা ফাংশনই কিন্তু আমার আসছে, ঠিক আছে। অবজেক্টটা ক্রিয়েট করলে যত ফাংশন আছে সব পাবো, সব পাবো না, এখানেও কিছু রুলস আছে, এগুলো একটু পরে বলবো, আগে এটা করেন, যতটুকুন বলা হয়েছে এটা প্র্যাকটিস করে। বসে আছেন কোনো শেষ করা? হ্যাঁ, না 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 না, এই দেখেন এক্স দিয়ে আমি কল করলাম কাকে, ডেমোকে কল করলাম, আবার এক্স দিয়ে আমি কল করবো কাকে, হ্যালোকে। ব্যাস, আউটপুট কি আসবে? আমি যদি একটা বিআর মারে দিই কি আসবে বলেন, বলেন কি আসবে? হ্যালো পিএসপি, সরি হ্যালো জাভা, হ্যালো পিএসপি আসা উচিত। কি আসছে? হ্যালো জাভা, হ্যালো পিএসপি। এভাবে কোটি কোটি ফাংশন থাকলে কোটি কোটি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো কাজটা করে ফেলেন। লেন্দি হয়ে যাবে প্রসেসটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন না করে একটা ফাংশনের মধ্যে করাটাই কিন্তু হয়। দরকার নাই তো, একটা ফাংশনের মধ্যে করাটাই ওয়াইজ। যাই হোক, দেখেন আরেকটা স্ট্যান্ডার্ডের কথা বলবো এখন, সেটা হচ্ছে যে আমি যে ক্লাসটা তৈরি করলাম, ক্লাসের নাম কি, বিডি জবস, এবং এই ক্লাসটা যে ফাইলের মধ্যে আছে সেই ফাইলের নামটা কি, অবজেক্ট ওরিয়েন্টেড ওপিপি আন্ডারস্কোর বেসিক ডট পিএসপি, তাই না? সো এখানে একটা ক্লাস তৈরি করা হচ্ছে, ক্লাসের নাম হচ্ছে বিডি জবস, এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটার নাম কিন্তু আলাদা। সো ফাইলের নাম এবং ক্লাসের নাম আলাদা, তাই না? এইভাবে হ্যাঁ, এইভাবে যদি আমরা ক্লাস তৈরি করব না। ক্লাস যখন তৈরি করবেন, ক্লাসের নাম এবং ফাইলের নাম কি হওয়া লাগবে, সেম। এটা পিএসপি তে সেম না হলেও কাজ করে, কারণ পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলস ফলো করে না, না করেও কাজ করা যায়। বাট জাভা বা সি শার্পে যখন আমরা কাজ করব, সেখানে যদি ক্লাস তৈরি করেন একটা, মানে ক্লাসের নাম এবং ফাইলের নাম যদি সেম না হয়, রেকর্ড হচ্ছে তো? ও আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড বেসিক, ফাইলের নাম হচ্ছে কি op_php, আর ক্লাসের নাম কি বিডি জবস। সো ফাইলের নাম এবং ক্লাসের নাম আলাদা, তাই না? এইটা পিএসপি ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হইলে কাজ করতো না, পিএসপি তে কাজ করতেছে। বাট আমরা এই প্র্যাকটিসটা করব না। আমরা যখন কোনো ক্লাস তৈরি করব, ক্লাসের নাম এবং ফাইলের নাম কি হবে, এক হবে। একটা ক্লাস এক ফাইলে রাখা ভালো। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে ভিউ ফাইল এবং ক্লাস কখনো এক জায়গায় রাখবেন না, যেটা আপনারা করছেন। আমি দেখছি যে একটা, এটা ভিউ ফাইল এবং ক্লাস কিন্তু কি আছে, একই জায়গায় আছে, এই কাজটা করা যাবে না। সো আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে ফাইল কাজটা করতে চাই, তাহলে দেখেন প্রথমে আমাকে একটা ক্লাস তৈরি করতে হবে। যখন আমরা ক্লাস তৈরি করব, ঠিক আছে, দেখেন এই দেখেন নিউ যাওয়ার পর আমরা পিএসপি ফাইল নিব না, আমরা কি নিব, এই যে পিএসপি ক্লাস, দেখছেন পিএসপি ক্লাস, ক্লাস নেওয়া হচ্ছে। তো ক্লাসের নাম কি দিব, ক্যালকুলেটর। আমরা কি বানাবো, ক্যালকুলেটর, তাই না? CALCULATOR, ক্যালকুলেটর। হ্যাঁ, সেভিত হবে।
ফাইলের নাম ক্যালকুলেটর, ক্লাসের নাম ক্যালকুলেটর হবে। হ্যাঁ দেখেন কিভাবে করে ক্লাসের নাম এবং ফাইলের নাম এক হইতে হবে। আমি নাম দিয়ে দিলাম কি ক্যালকুলেটর, নতুন একটা কি তৈরি করলাম, ক্লাস তৈরি করলাম। সো ফাইলের নাম এবং ক্লাসের নাম কি এক, এবং ক্লাসের নামের প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের হবে। ঠিক আছে স্বাধীন রানী? বড় হাতে করে নিতে হচ্ছে। ক্লাসের নাম এবং ফাইলের নাম সেম করব আমরা, আলাদা আলাদা দিলেও কি কাজ করে না, কাজ করে কিন্তু, বাট এই কাজটা করবেন না, এটা করলে কিন্তু 2 নম্বর হয়ে যাবে। সবসময় 1 নম্বর কাজ করবেন, ঠিক আছে? এবার এখানে এসে আমরা যা যা করব আর কি। আচ্ছা আমাদের একটা ভিউ ফাইল তৈরি করতে হবে। সো আমরা আরেকটা পিএসপি ফাইল নিচ্ছি। যখন আমরা ক্লাস তৈরি করব তখন কি নিব, পিএসপি ক্লাস, আর যখন ফাইল তৈরি করব তখন পিএসপি ফাইল। ভিউ ফাইল যখন তৈরি করব, এবার একটা ভিউ ফাইল তৈরি করব, আমরা একে বলবো ভিউ ডট পিএসপি। এখানে এসে এখানে আমরা ভিউ ফাইল তৈরি করব। তো ভিউ ফাইলটা তৈরি করার জন্য আমরা জানি লাগছে ফর্ম, ফাঁকি দিয়ে না কেউ এখানে, বুঝতে পারছেন? আপনি যদি জিনিসটা না ধরতে পারেন আপনার পাশে জনকে জিজ্ঞেস করেন, তারপরে যদি আপনি হ্যাপি না হন আমার জিজ্ঞেস করেন, আমার কাছ থেকেও যদি হ্যাপি না হন তাহলে আপনি সুফিল স্যারকে বলতে পারেন। শিখতে হবে, রাইট। সো এই দেখেন আমরা ভিউ ফাইলটা তৈরি করতে চাচ্ছি। ভ্যালুর মধ্যে হচ্ছে কি প্লাস, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ। সো এবার আমাদের অ্যাকচুয়ালি ইউজার দেখবে কোনটা বলেন তো, এই ভিউ পেজটা দেখবে, কিন্তু ইউজার কি ক্লাস পাবে, পাবে না। সো এবার এই ভিউ ফাইলটাকে আমরা রান করাবো। ভিউ calculator.php, so this is the output। সো এই আউটপুটটা ইউজার দেখবে। এখন এখানে ইউজার ফার্স্ট নাম্বার ছিল সাপোজ 34, এখানে ছিল 2। সো প্লাসে ক্লিক করলে কত আসবে 36 এখানে। সো এই কাজটা আমরা প্রথমে একবারে ভেরি বেসিক ভাবে করছি, তারপরে ফাংশন ইউজ করে করছি। আজকে কিভাবে করব, অবজেক্ট ওরিয়েন্টেড যে রুলসটা আছে সেই রুলসটা ফলো করে। সো প্লাসে যখন ক্লিক করা হচ্ছে তখন এটা একটা সাবমিট বাটন না, সাবমিট বাটন। সো তাহলে এটা একটা ফর্মের মধ্যে আছে। আমরা জানি যে কোনো একটা ইনপুটের টাইপ যদি হয় সাবমিট এবং সেটা যদি একটা ফর্মের মধ্যে থাকে, হ্যাঁ, এবং যখন ওই সাবমিট বাটনে ক্লিক করা হয় তখন কি হয়,
ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হয়, তাই না? এক্ষেত্রে অনেকবার বলছি, অ্যাকশনে বলা থাকে কি কোন দিক দিয়ে যাবে আর কিভাবে জিনিসগুলো নিয়ে যাবে, তাই না? এখানে কাজটা হবে না? হ্যাঁ, এই যে আমার ক্লাস, তাই না? এভাবে কিন্তু কাজটা হচ্ছে। এবার ভিউ ক্যালকুলেটরে এসে আমরা এখানে কিন্তু কাজটা করব। সো এখন ধরেন আমি ক্যালকুলেটরের মধ্যে এসে আমরা একটা কাজ করি, আমরা জাস্ট বোঝার জন্য আর কি কয়েকটা ফাংশন তৈরি করি। এখানে আমি বললাম ধরেন ফাংশন, আমি বললাম এডিশন, subtraction, division, তাহলে ক্যালকুলেটরের মধ্যে কিন্তু আমি 6টা ফাংশন লিখলাম এভাবে। ওকে, সো আমরা এবার যদি ভিউ ফাইলে থাকি তাহলে যখন প্লাসে ক্লিক করবে এই পেজে অ্যাকশনটা হবে। সো এখানে এসে আমরা যদি এভাবে বলি এই কোডগুলো কখন রান হবে, বিটিএল এখানে পিএইচপির এই স্ক্রিপ্টগুলো বা ইনস্ট্রাকশনগুলো কখন রান হবে, যখন এই যে সাবমিট বাটনে ক্লিক হবে। এই জন্য সাবমিট বাটনের নেম কি দিয়েছিলাম, বিটিএন। এই জন্য এখানে বলা আছে ইপিসেট পোস্ট বাটন। যখন এখানে বাটনে ক্লিক করবে তখন আমি কি করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি যদি এই ক্যালকুলেটর ক্লাসের এই ফাংশনগুলোকে চাই তাহলে কি করতে হবে বলেন তো, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো সবার আগে যেটা করতে হবে, দুটো আলাদা ফাইল না, সো কানেকশন দিতে হবে। কিন্তু এটা হচ্ছে কি ক্লাস ফাইল আর এটা হচ্ছে কি ভিউ ফাইল, তাই না? এটা হচ্ছে আমার ভিউ ফাইল আর এটা হচ্ছে কি ক্লাস। সো দুটো আলাদা ফাইলকে একসাথে কাজ করতে হলে কি করতে হয়, কেন রিকোয়ার লাগবে বলেন তো, পিএইচপির কোড আছে, রাইট? এখানে শুধুমাত্র পিএইচপির কোড, তাই না? ক্লাসের মধ্যে এইচটিএমএল কোড আসার সম্ভাবনা আছে? অসম্ভব।
তার মানে এখানে আমি প্রথমে রিকোয়ারিং করে নিচ্ছি। সো রিকোয়ার করব কাকে? ক্যালকুলেটর ডট পিএসপি কে। রিকোয়ার করার পর এবার কি করব? অবজেক্ট তৈরি করতে হবে। সো ওবিজে আন্ডারস্কোর ক্যালকুলেটর সমান সমান কি আসবে? নিউ, ওই দেখেন ক্যালকুলেটর পেয়ে গেছি। সিএল রিকোয়ারটা বুঝিনি বলেন। কারণ কি দুটো আলাদা ফাইল যদি একসাথে আমরা কাজ করতে চাই তাহলে কি করতে হয়? লিংক করতে হয় না? হ্যাঁ, আমরা যে লাস্ট ক্লাসে করছিলাম না, এই যে লাস্ট ক্লাসে যে সব ফাংশনগুলোকে ফাংশন ডেফিনেশন পেজে নিয়ে আসছিলাম। হ্যাঁ, দুটো আলাদা ফাইলকে যদি আপনি লিংক আপ করতে চান, আপনার হাতে সিনট্যাক্স থাকে কয়টা? দুইটা, একটা হচ্ছে রিকোয়ার আর একটা কি ইনক্লুড। এই তো জানেন, তো সবই জানেন। তো রিকোয়ার ইউজ করলাম কেন? শুধু পিএসপি কোড। আমি যে ফাইলটার সাথে লিংক করতেছি এখানে শুধুমাত্র পিএসপি কোড আছে, আর এখানে যদি মাত্র পিএসপি HTML সব থাকতো তাহলে ইউজ করতাম কি? ইনক্লুড ইউজ করতাম। আবার এদেরও দুটো ভাগ আছে, রিকোয়ার রিকোয়ারেন্স, এগুলো বলি পরে বলি। তো যাই হোক, তাহলে অবজেক্ট ক্যালকুলেটর তৈরি করলাম। তাহলে এবার আমি এই ওবিজে ক্যালকুলেটর ধরে অবজেক্টটা ধরে কার কার অ্যাক্সেস পাবো বলেন তো? দেখেন কি কি পাচ্ছি? অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন সবগুলো পাচ্ছি না এখানে। আমি এখানে যদি বলি যে ধরেন ডিভিশন বললাম, এবার প্লাস বাটনে ক্লিক করলে আউটপুট কি আসবে এটা বলবে কে? এটা বলবে হচ্ছে আপনি। সিচুয়েশনটা ভালো করে খেয়াল করেন, আউটপুট কি আসবে বলবেন। এ হচ্ছে আমার এই সেটের মধ্যে কোড। ক্লাসটাকে রিকোয়ার করা হচ্ছে, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হচ্ছে, অবজেক্ট ধরে ডিভিশন ফাংশনটাকে কল করা হচ্ছে। এই যে ক্লাস, এই যে ডিভিশন ফাংশন, ডিভিশন ফাংশনের মধ্যে এটা লেখা আছে। এবার আমি যখন ভিউয়ে যাচ্ছি, ভিউ থেকে যখন আমি সাবমিট বাটনে, কোনো একটা সাবমিট বাটনে ক্লিক করব, প্লাস মাইনাস বা যে কোনো একটা বাটনে ক্লিক করলে কি হবে? এই কন্ডিশনটা ট্রু হবে না? ভিতরে আসবে, তাহলে আউটপুট কি আসবে বলেন তো? যে কোনো একটা বাটনে ক্লিক করলে ইন ডিভিশন আসবে না? চেক করি। কি আসতেছে দেখছেন? এটা কিন্তু কোথা থেকে আসছে? এই যে ক্লাসের মধ্যে ফাংশনের মধ্যে থেকে কিন্তু আসছে, তাই না? এখন আমরা এখানে বিভিন্নভাবে কাজ করা যায় আসলে। এখন এখান থেকে আমরা ধরেন যে আমরা যেহেতু আলাদা আলাদা ফাংশনে ভাগ করছি, ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে বলেন তো? আমি একটা বাটন নিতে পারি, $, BTN ইজিক্যাল টু কি হবে? প্রথমে আগে আমি চেক করতেছি কোথায় ক্লিক পড়লো, তাই না? ক্লিক করার পর সুইচিং দিয়ে করতে পারি না? কি করা যায় বলেন তো? কি হবে এখানে? সাবট্রাকশন হবে না? ভুল করলে বলেন। ঠিক আছে কি? এই শাহেদ ঠিক আছে? যেহেতু আমি আলাদা আলাদা একটা ফাংশন ধরে করলেও কিন্তু হইতো। কোনটা?
কেন ফাংশন কল করবে বলেন? আমি তো এই ক্লাসের অবজেক্ট তৈরি করে নিয়েছি একটা, তাই না? এবার এই অবজেক্ট ধরে ধরে আমি কি করব? ফাংশনগুলোকে কল করতেছি। আমি কখন অ্যাডিশন কল হবে? যখন যোগের কি ক্লিক করবে, আমি দেখে দিলাম এইভাবে। যদি একটা ফাংশন মানে ওখানে থেকে অতগুলো ফাংশন না নেওয়া হতো, একটা ফাংশনের ভিতরে সব কাজগুলো তখন তো এখানে সুইচ কেস তো এখানে লাগতো না, সুইচ কেসটা তো তখন ওখানে লাগতো, ফাংশনের মধ্যে লাগতো। ডাইরেক্টলি স্যার ফাংশনটা হচ্ছে স্যার অবজেক্ট করে ওটাকে কল করলে কেন স্যার রেজাল্ট শো করে না? বুঝি নাই। আমরা একটা ভেরিয়েবল রেসে দিতে হচ্ছে পুরো অবজেক্টের পুরো অ্যাডিশনটাকে, শুধু ওটাকে ডাইরেক্ট কল করলে তো শো করে না। হ্যাঁ করবে তো, আপনি এখানে রেস না যদি এখানে ইকো দিয়ে দেন কাজ করবে। স্যার ওইটা করে না স্যার। কেন করবে না? কি বলেন এগুলো? এই দেখেন আমি এখানে ইকো দিলাম, প্লাস এক দিলাম, ঠিক আছে, ইকো দিয়ে দিলাম, করবে তো। তাহলে অ্যাডিশনে ক্লিক করলে আবার কি আসবে বলেন তো? প্লাসে ক্লিক করলে আউটপুট কি আসবে? ইন অ্যাডিশন আসা উচিত না? চেকিং করি, এই যে আসবে না কেন? সূত্র কথা বলবে, তাই না? আমি তো কথা বলবো না। সূত্র কি বলে? আমি যা আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখতেছি, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, কিন্তু আপনি ধরতে পারছেন বিষয়টা? আপনি ঠিক আছে না? বলেন। হ্যাঁ না, সেম ভাবে তো অন্য ভাবে করে, তো ভাবে করবো, জান একটা ফাংশন দিয়েও করবো। আপনি কি করে দেন সরাসরি? যোগ বিয়োগ গুণ ভাগ, পুরো প্রোগ্রামটা মনে করে সেখানে দিয়ে দেন, দেখুন যেটা এই করবে। ভাগ শেষ। কিভাবে করছেন? একটা ফাংশন দিয়ে করছেন না কটা ফাংশন দিয়ে করছেন? হ্যাঁ আপনি যে কথা বলছেন এইভাবে করছেন? ওই তো ভেরি সিম্পল, গুণ ভাগ, ভাগ শেষ। আপনি ভেরিয়েবল কয়টা নিচ্ছেন? ডিভিশন, এখানে ডাইরেক্ট লাগে এখানে হবে রিমাইন্ডার, রিমাইন্ডার, ব্যাস। এখন এখানে এসে আমরা কি করব? এখানে এসে আমরা রেজাল্ট আপনি ইয়ে করছেন? এখানে রিটার্ন করতে হবে, এখানে রেজাল্ট করেন না? রিটার্ন করতে কারো হবে, কাছ থেকে এখানে রিটার্ন করতে হবে। আপনি কি যে এই যে সুইচের ইয়েটা কি করছেন, সবার শেষে রিটার্ন করেন রেজাল্ট, সুইচের হ্যাঁ ওটা নিচে করেন রিটার্ন, এটা বলেন। ছোট্ট একটা জিনিস ট্রাই করে দেখি। হ্যাঁ বলেন, জাস্ট এ মিনিট, ছোট একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি, দাঁড়া। ছোট্ট একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলতেছিলেন? সরি, রিমাইন্ডার রিটার্ন যে
শুধু একবার নিচে রিটার্ন আমি দেই না ছিল এগুলো সব নাই করে দেন আপনি আপনার মতো করেন আপনি কোন স্টুডি স্টেটমেন্ট ক্লোজ করছেন ছিল না আপনাদের ভিতরে ইকো করেছিলেন না রেজাল্টের ভিতরে ইকো করে দেন এখানে তো করো ওকে একটু খেয়াল করি আমরা এখন এখানে এসে দেখেন একটা বিষয় যে আমরা যেটা করতে পারি এবার তাহলে এবার এখানে এসে আমরা কি করব $_ পোস্ট থেকে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার করলাম দেখেন তো একই জিনিস সব জায়গায় লিখে দিলাম ঠিক এখানে কি হবে বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ বলেন ক্লাসফাইলের আগে আমি যদি ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করি হ্যাঁ এবং আন্ডারস্কোর পোস্ট ফার্স্ট এটা যদি আমি আরেকটা ভ্যারিয়েবল পরবর্তীতে এই ফাংশনের ভিতরে যদি আমি যোগ করি তাহলে বুঝি না বলেন বলছিলাম যে ক্লাস ফাইলটার আগে ক্লাস ক্যালকুলেটর এটার আগে যদি আমি আলাদা ভ্যারিয়েবল ফার্স্ট নাম্বারটা আমি পোস্ট থেকে নিয়ে যদি বসাই তাহলে যদি ডিক্লেয়ার করি তাহলে কি কাজ করবে সেক্ষেত্রে অন্য কাজ করতে হবে ভেরিয়েবলটা পাবলিক করে নিতে হবে পাবলিক করে যাচ্ছে ডিরেক্ট পাবে না এভাবে সো দেখেন এভাবে তাহলে আমরা এখান থেকে কি হচ্ছে রিটার্ন করতেছে কি আরইএস কে তাই না সো আরইএস এর মধ্যে কিন্তু আমার রেজাল্টটা আছে আরইএস টা এখানে এসে রিসিভ হচ্ছে এটা দিয়ে এবং সবার শেষে আমাকে কি করতে হবে সুইচের পর এসে রিটার্ন করতে হবে কাকে আরইএস কে এবং এই আরইএস এর মধ্যে কি আছে রেজাল্টটা আছে এবং সেটা আমরা এই যে কোথায় প্রিন্ট করব এই যে এখানে ভ্যালুর মধ্যে
সুইচের বাইরে কি করা হচ্ছে, রিটার্ন করা হচ্ছে, তাই না? ক্লাসে সুইচের বাইরে হ্যাঁ বাইরে রিটার্ন না করলে কোনো সমস্যা? না, ভিতরে রিটার্ন করা যাবে। তাহলে প্রত্যেকটা কেজের মধ্যে করতে হবে, আর বাইরে করলে কি করতে হবে? একবার বুঝি না, একটু দেখো। আমি যদি সুইচের মধ্যে রিটার্ন করি, তাহলে এখানে কি আমি এখানে রিটার্ন করলে হবে, কোনো সমস্যা নেই। রিটার্ন না করলেও হবে, রিটার্ন করা লাগবে না। ও সরি, এটা তো ফাংশন না, তাই না? হ্যাঁ। নাইস নাইস, গুড কোশ্চেন। রিটার্ন কেন করবো আমি এখানে? তাহলে ওখানে ফাংশনে রিটার্ন করতে হবে। তাই তাই তাই, রাইট, হ্যাঁ হ্যাঁ, এটা ভুল হয়েছিল আমার। ঠিক আছে, বলেন। আসে না, অবজেক্ট ধরে ফাংশনটা কল করলে এখানে আসে না, না? মানে এখানে যে ভেরিয়েবল রেসটা কল করছেন স্যার, অবজেক্ট ক্যালকুলেটরটা নিচে ডাইরেক্ট কল করে এখানে এটার জন্য প্রথমবার আসতেছিল, যখন এটা আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করতেছি তারপর ঠিক আছে, তাহলে আমরা এভাবেই করি, এভাবে যদি না আসে। So, আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা, আমরা একটু চেকিং করি। হ্যাঁ, আমি এখানে বলছি 12, এখানে বলছি 12, আর নিচে তো নামই না, ঘটনা কি? হ্যাঁ, তাই না? কাজ হচ্ছে, কিন্তু বিয়োগ গুণ ভাগ ভাগ শেষ সবই কাজ হবে। এখানে টিরর আসবে, কারণ কি? এই চেকিংটা এখানে করা হয় নাই, তাই না? সো ফাংশন ইউজ করে আমরা কিন্তু এভাবে কাজটা করতে পারতেছি। আচ্ছা, এবার এই ক্যালকুলেটরটা হয় নাই কার কার বলেন তো? এটা হয় না, একটু দুইজন, আর কার? তিনজন। হানিফ আপনার হয়েছে? আপনার 5 জনের কোনো খোঁজ খবর নিতেছেন, এটা কি ঠিক? লিবন ওটা ওই পিছনে একটু ভাইয়ের হেল্প করেন, যান যান। এই সাবিয়ার পাশে আপনার হয়েছে, তা আপনারা হেল্প করতেছেন না কেন? কোন কারণটা? আপনি চাচ্ছেন এটাকে কপি করে নিয়ে আপনি ইয়ে করবেন, এই তো? বুঝিনি আপনার কথা। অবজেক্ট ক্যালকুলেটর শুধু এটা দিবেন শুধু, তাহলে কেন শো করবে? অবজেক্টে তো শো করবে না, এটা কেন শো করবে বলেন? না না না, এখানে আমার ফাংশন লাগবে না, কারণ অবজেক্টটা তো ক্যারি করে কি? পারমিশন। হ্যাঁ, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফাংশন দিয়ে ক্যালকুলেটরটা সবার হয়েছে, এটা তো আমি বিশ্বাস করতে পারতেছি না। যাই হোক, হইলে ভালো।